এখন ভোর 5টা বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডং ভ্যালির উদ্দেশ্যে। ভালো করে আলো ফোটেনি এখনো চারিদিকে, বাট সানরাইজটা দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, ডং ভ্যালি কত দূর হবে এখান থেকে? কত কিলোমিটার? 325 কিলোমিটার। অনেকটাই সময় লাগবে আমাদের যেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অরুণাচল প্রদেশের ডং ভ্যালি। এখন বাজছে 5টা 5:30 এরকম, সকালবেলা আমরা বেরোচ্ছি। আর আমাদের যেতে মোটামুটি সময় লাগবে সন্ধে 7টা-8টা, মানে বুঝতেই পারছো কতটা জার্নি হতে চলেছে। আর মানে এই ডং যাওয়ার রাস্তা আমরা তো যাইনি কখনো, বাট যেটুকু ভিডিওসে দেখেছি বা শুনেছি প্রচণ্ড সুন্দর রাস্তা, একদম পাহাড়ি রাস্তা হবে কিছুটা সময় পর থেকে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমরা ডিগবয় থেকে এখন রওনা দিয়েছি আর আমরা টোটাল 7 জন যাচ্ছি। দুটো গাড়িতে, আমরা এই গাড়িটাতে 4 জন আছি আর একটা গাড়িতে ওরা 3 জন আছে। আমরা অলমোস্ট 1 ঘন্টা চলে এসেছি আর এখন ভূপেন হাজারিকা ব্রিজের ওপর থেকে যাচ্ছি। ভূপেন হাজারিকা ব্রিজ একদম আসামের বলতে পারো যে এন্ডিং পয়েন্ট, যেখানে মানে অরুণাচল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে পড়ে। তো এখান থেকেই ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ যে একটু একটু করে আস্তে আস্তে পাহাড় ভিজিবল হচ্ছে। আমরা এখনও আসামে আছি, তবে অরুণাচল এর পাহাড়গুলো আস্তে আস্তে দেখা শুরু হয়। আমরা এখন আছি অরুণাচলের তেজুতে আর এখন 8টা বাজে। আমরা ওই 5:30টার দিকে ডিগবয় থেকে রওনা দিয়েছিলাম। দেখো পাহাড় দেখা যাচ্ছে পিছনে, কি সুন্দর, ভালোই ঠান্ডা আছে। এখন এখানে দাঁড়িয়ে একটু ম্যাগি খেয়ে নেওয়া হচ্ছে। আর পাহাড় দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। 104 किलोमीटर हाईलुयांग এখান থেকে 104 किलोमीटर। वालोंग 203। पहले हाईलुयांग स्टॉप है, उसके बाद वालोंग के लिए निकलेंगे। वहां से 3 घंटा का वालोंग। তেজু থেকে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদেরকে প্রথমে যেতে হবে হাইলুয়াংয়ে, যেটার ডিস্টেন্স এখান থেকে প্রায় 103 কিলোমিটার, এবং সেখান থেকে আরও 3 ঘন্টা যাওয়ার পর আমরা যাব ওয়ালংয়ে। এটাও বরফবালা জলেরই তো নদী সবই এখানে। আস্তে আস্তে আমরা আরও যত যাচ্ছি সামনের দিকে রাস্তা খারাপ হচ্ছে, পাহাড়ি রাস্তা বাড়ছে, বাট আমাদের যে ফিলটা হচ্ছে সেটা একটা আলাদাই রকমের ফিলিংস ছিল। বাপরে কি খারাপ রাস্তা। কিরকম চারদিকটা অন্ধকার হয়ে গেল, দেখো। তোমরা এখানে ভিডিওতে লক্ষ্য করবে যে প্রচুর কলা গাছ দেখতে পাবে, কিন্তু আমরা এই যে 2 দিন পুরো ঘুরেছি, বা আগেও আমি যখন অরুণাচলে গিয়েছি, কোনো দিন কোনো কলা গাছেতে কলা হতে দেখিনি। জানি না এর কী কারণ, বাট আজ পর্যন্ত আমি কোনো দিনও অরুণাচলের এত কলা গাছ দেখেছি কিন্তু কোনোটাতেই ফল হতে দেখিনি। বাপরে কি খারাপ রাস্তা। অনেকটা চলে এসেছি আমরা, মোটামুটি আমাদের যেতে যেতে যা আমার লাগছে কি সন্ধে হয়ে যাবে। কি সুন্দর লাগছে জায়গাটা।
বাপরে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল যে আমরা না দাঁড়িয়ে পারলাম না, মানে আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে দাঁড়ানোর বা কোনো এটা কোনো ভিউ পয়েন্টও নয়। তবে দেখে মানে চোখে যদি মনে হয় যে ভালো, তো আমরা তো প্রকৃতি দেখতেই এসছি, ভিউ পয়েন্ট হোক আর না হোক তাতে কিছু যায় আসে না। तू बन गया बात दिल की नजरों ने की सच कह रहा तेरी कसम तेरे बिन लगेंगे 2 मीटर आगे कुछ व्यू बता रहा है लोहित व्यू तुझे दिखना जाने लगे भाई साहब ये पूरा दार्जिलिंग वाला वाइब दे रहा है। তেজু থেকে আমরা বেরিয়েছি প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। রাস্তা মোটামুটি ভালোই এখানকার, বাট ওই আমরা একটা আর কি অন্য রাস্তা দিয়ে আসছিলাম, একটা শর্টকাট রাস্তা ছিল, সেটা আমরা ঠিক দেখতে পাইনি, মানে আমাদের গুগল ঠিক সাজেস্ট করেনি, তো সেই জন্য মোটামুটি 4 ঘন্টা আমরা আরও চলে এসেছি। আমরা এখানে একটু চা জলখাবার খেলাম, এবার আবার এখান থেকে আমাদের রওনা শুরু হবে। সামনে রাস্তাতে একটু কাজ হচ্ছে, তো সেই জন্য রাস্তা ব্লক আছে, আমাদেরকে একটু দেরি করে বেরোতে হবে এখান থেকে। কতক্ষণ সময় লাগবে বলছে খুলতে? রাস্তার কাজ কি শেষ হয়ে গেছে? এই নিচে वाला শেষ হয়, এই নিচেটা দিয়ে যাচ্ছে, ওপরের রাস্তাটা দিয়ে হয়তো যায়। ये यहाँ पे इसके लिए है, ये सब गाड़ी पर रुकता है। अब देखो व्यू কি সুন্দর লাগছে দেখতে, জলটা দেখতে কি পরিষ্কার। রাস্তাটা তো দেখে ভালোই মনে হচ্ছে, ল্যান্ডস্লাইড হয় এখানে ভালোই। দেখো बारिश के टाइम में नहीं आना ना यहाँ पे। বাট বর্ষাকালে পাহাড় কিন্তু দেখতে দারুণ লাগে, মানে অন্যরকমই একটা দেখতে লাগে। রিস্কি হয় একটু। কি ল্যান্ডস্লাইড হয়েছিল সেগুলোই ক্লিয়ার করছে নাকি? হ্যাঁ यहाँ पे ब्रिज था, देखो पुराना ब्रिज। ऐसी चढ़ाई में पुराना गाड़ी धोखा दे सकती है। ये इसको कैसे ले जाएगा भाई? इसमें खुद में कम वजन होता है। আবার দাঁড়িয়ে গেছি, কখন যে এটা ঠিক হবে কে জানে। কিছুক্ষণ পর আবার জ্যাম ঠিক হয়, আমরা আবার চলতে শুরু করি। তবে এবার যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা সত্যি খুব খারাপ ছিল রাস্তাটা, মানে আমরা সত্যি একটু ভয় পাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে যেতে। আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছিলাম, মানে যত যাচ্ছি রাস্তা যেমন খারাপ হচ্ছে, তেমনি আমাদের চোখের সামনে আমরা মানে প্রকৃতির যে রূপ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন আরও যাই, মানে এরকম লাগছিল যে আরও কত সুন্দর না আছে। ফাইনালি আমরা হাইলুয়াং
এসে পৌঁছাই। আর এটাই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। আমাদের যা পেট্রোল নেওয়ার এখান থেকেই নিয়ে নিতে হবে, এরপর আমরা আর কোনো পেট্রোল পাম্প পাবো না সামনে। তো এখানে আমরা আমাদের যতটা পেট্রোল দরকার মোটামুটি যতদিন ঘুরবো সেই অনুযায়ী পেট্রোল এখানে ভরিয়ে নিচ্ছি। এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেলের দিকে হতে চলেছে, আর সূর্যের আলো দেখতে পাচ্ছ বেশ খানিকটা কমে এসছে। আমরা চেষ্টা করছিলাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আমরা যাতে ডং পৌঁছে যাই। তো দেখো রাস্তায় যেতে যেতে এখানে আমাদের একটা আর্মি ক্যাম্প আমরা দেখতে পেয়েছি। তো বেশ অনেকটা এরিয়া নিয়েই ছিল আর্মি ক্যাম্পটা। বাপরে, কমলা লেবুর গাছ। একটা ছিঁড়লে কিছু হবে না, চলো। उठो उठो, पैर पे उठो। सौरभ सो गया भाई। मैं उठ जाऊंगा, मैं उठूंगा क्या? अरे मुझे आता है भाई, बिल्कुल आता है। So we are picking up some oranges from the row. वाओ, अरे भाई खाना नहीं मिल रहा है। ऑरेंज खरीद रहे हैं। बोलो। কতগুলো কমলা লেবু জাস্ট একসাথে হয়ে আছে। এই গাছটা দেখো, এই গাছটা দেখো, এই গাছটা দেখো, এই ওপরের দিকটা দেখো, একদম পুরো ভরে আছে। গাছ থেকে কমলা লেবু পেড়ে খাচ্ছে। খেয়ে বলো কেমন, দেখো মিষ্টি, সুন্দর। खा के भी देख लिया ये, তৃপ্তি হয়ে গেল। 100 টাকাতে বলেছে 20-25টা দেবে, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এরা বোধহয় বেশিই নিয়ে নিয়েছে, যে যার মতন পারছে। ওই ভাইয়াটা আমাদেরকে পেড়ে দিচ্ছে। আমাদেরকে প্রথমে বলেছিল যে 20-25টা কমলা লেবুই দেবে, কিন্তু তারপরে ওই ভাইয়াটা আমাদেরকে অনেক কমলা লেবু দেয়। আর আমরা 100 টাকার থেকে বেশি টাকা ওনাকে দিতে চাই, বাট উনি নিতে চান না। ওই 100 টাকাই নিয়েছিল, তবে 100 টাকার তুলনায় আমাদেরকে অনেক বেশি কমলা লেবু দিয়েছিল। গাছ থেকে কমলা লেবু পেড়ে খেয়ে তো খুবই মজা করলাম আমরা। এরপর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলতে শুরু করেছি। আর একদমই মানে কি বলবো, সন্ধে হয়ে আসছে। Only 4:10 and it's already been darker here. এবং সন্ধ্যা ঘনিয়ে এসছে এখানে 4:10। ভাই সাব ধীরে সে কিছু দেখা যাচ্ছে না। আমি ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে। রিভার, নদীটা দেখা যাচ্ছে বেশ স্পষ্ট। তুই জিতু তো সামনে দেখ, দেখ স্পষ্ট যাচ্ছে। আর একটু সামনে একটু ভালো দেখা যাবে, কিন্তু আমরা এখনো 1 থেকে 1.5 ঘন্টার দূরে রাস্তা, 1 ঘন্টার মতো দূরে আছি এর থেকে। আমরা দুপুরে এখনো আজকে লাঞ্চ করতে পারিনি। আমরা ড্রাই ফ্রুটস এবং কিছু ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম, সেগুলো খেয়েই বেঁচে আছি ওয়ালুঙে গিয়ে। सो नदीटा और ভিউটা চলে গেল। ए भाई तुम मेरे को दे, मैं चलाता हूँ अभी।
যেহেতু অরুণাচল প্রদেশে ইন্ডিয়ার মধ্যে সবথেকে প্রথম সানরাইজ হয়, সেই জন্য এখানে সানসেটটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখন মাত্র 4:30 বাজে, বিকেল 4:30, আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমাদেরকে গাড়ির লাইট জ্বেলে তারপর যেতে হচ্ছে। ফাইনালি আমরা ওয়ালং এসে পৌঁছেছি এখন। আর আমি তো মানে কি বলবো, পুরো এক্সস্টেড হয়ে গেছি। ইয়ালং থেকে এখনও আমাদেরকে বেশ কিছুটা যেতে হবে, তবে আমাদের যে রিসর্ট আছে সেটা আমরা পাবো। তো এখানে আগে কিছু আমরা খুঁজছি যে খাওয়ার জন্য, কারণ আমাদের দুপুরবেলা সেভাবে কিছু খাওয়া হয়নি, ওই ড্রাই ফ্রুটস এইসব খেয়েই আমরা আছি। এই যে সামনে আলো জ্বলছে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ওয়ালং এয়ারপোর্ট। আর এখানে মেনলি ওই সেনাদেরই সমস্ত কিছু ট্রান্সপোর্টের জন্য এয়ারপোর্টটা আছে। এখানে এমনি নর্মাল লোকেরা যাওয়া আসা এখান থেকে সেরকম কোনো ব্যবস্থা নেই। মার্কেট আছে একটা একটু ছোট ছোট দোকান আছে এখানে। বিশেষ কিছু এখানে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, তবে মোমো, চাউমিন এইসব পাওয়া যেতে পারে। আমরা যারা পাহাড়ে দুদিনের জন্য ঘুরতে যাই, মানে আমাদের কাছে পাহাড় যতটা সুন্দর, তবে পাহাড়ি লাইফস্টাইল যে কতটা কঠিন আমি এই দিন বুঝেছিলাম। তো আমরা দুপুর থেকে খাবার জন্য আর কি মানে কিছু একটু খাবো ঠিকঠাক এরকম খোঁজার চেষ্টা করছি। ঠিকঠাক তো দূরের কথা, মানে একটু মোমো, চাউমিন সেইভাবে পাওয়াটাও মানে খুব মুশকিল হয়ে যাচ্ছিল এখানে। তো ফাইনালি আমরা এখানের যে ক্যাম্প ছিল, সেনাদের যে ক্যাম্প, সেইখানের ক্যান্টিন থেকে আমরা একটু স্ন্যাক্স খাই। তারপর আমরা আবার আগিয়ে চলি সামনের দিকে। আমাদের রিসর্টে এখনও পৌঁছাতে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট বাকি ছিল, বাট সকাল থেকে না খাওয়া অবস্থায় আমরা আর জাস্ট যেন পারছিলাম না। তো ফাইনালি আমাদের কিছু খেয়ে একটু শান্তি হচ্ছিল। ফাইনালি সারা দিনের পর ডং ভ্যালিতে এসে আমরা পৌঁছালাম। উফ বাপরে, ফাইনালি আমরা পৌঁছেছি। মানে সারা দিন এত হেক্টিক জার্নির পর আমরা মোটামুটি আসতে পেরেছি। প্রচুর ঠান্ডা এখানে, মানে আমি কথা বলতে বলতে কাঁপছি। রুমটা এরকম দেখতে কিছুটা ঠিকঠাক, মানে দুজন মানুষের জন্য চলে যাবে ঠিকঠাক। একে দেখো, এই বিস্কিট খাচ্ছে এখানে। আমরা আসার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছিল, আর ডিনার করতে গিয়ে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছিলো। যাই হোক, তো 5-10 মিনিটের মধ্যেই চলে এসেছিলো। তো আমরা ফটাফট খাওয়া দাওয়া করে নিই, কারণ আমাদের আর এনার্জি ছিল না। মানে সারাদিন পর মনে হচ্ছিলো যদি একটু ভাত খেতে পাবো সামনে দেখতে পেয়ে, মানে সেটা যে কি তৃপ্তি হচ্ছিল সেটা জাস্ট বলে বোঝানো যাবে না। কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা, দেখো দেখো টেন্ট লাগিয়েছে, অন্ধকারে টেন্ট দেখা যাচ্ছে না। এটা কি ওদেরই, মানে ওদেরই এরিয়া? কিন্তু এই হট স্প্রিং এত সরু হলে লোকে কি করে স্নান করবে? এরপর আমরা রিসর্টের আশপাশটাতে একটু বেরোই, দেখি আর কি। মানে পাশেই একদম জাস্ট পাশেই নদীর আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম, তবে অন্ধকারের জন্য আমরা নদী দেখতে পাচ্ছি না। তবে যে ফিলটা আসছিল সেটা তো খুব সুন্দর ছিল। আমরা দেখছি যে সবাই এখানে টেন্ট খাটিয়েছে, আর সব টেন্ট খাটিয়ে আগুন জ্বালিয়ে বসছে। এখানে বাস্কেটবল খেলছে, কেউ ফুটবল খেলছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল। তো আমরা একটু ঘুরে দেখলাম সবটা। সকালবেলা আসবো, তোমাদেরকে দেখাবো পরের ভিডিওগুলোতে যে কেমন কি ছিল এই জায়গাটা। আপাতত রাত্রের ভিউটা এমন লাগছিল, আর বেশ আমরা মজা করেছি বিষয়টা। এরপর আমরা আবার রিসর্টে ফিরে আসি, আর ফিরে আসার পর সবাই মিলে এখানে আগুন জ্বালিয়ে হাত সেঁকা হচ্ছে। মানে প্রচণ্ড ঠান্ডা যাকে বলে আর কি। এই আর কি সবাই মিলে বসে একটু গল্প গাই হচ্ছে। আজকের আমরা ঠিক করেছিলাম যে বেশি রাত করব না, কারণ আমাদের পরের দিনই খুব সকালবেলা উঠে অন্য সাইট সিন দেখতে যাওয়ার আছে। তো সেই জন্য আমরা বেশি লেট করিনি।
যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আর জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে ডং ভ্যালির পরের পার্টে।